দর্শক স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের বিশেষ টক শো দ্য হট সিটে। প্রতি বৃহস্পতিবার রাত 11টা 35 মিনিটে এই আয়োজন নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে। আজকে দ্য হট সিটের 50তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের উচ্চ আদালতে জনস্বার্থে একের পর এক গুরুত্বপূর্ণ রিট করে আলোচনায় এসেছেন আজকের অতিথি। মাতৃত্বকালীন সুবিধা থেকে শুরু করে পিতৃত্বকালীন ছুটি, মব লিঞ্চিং, রাষ্ট্রদ্রোহ আইন বাতিল, এমনকি বিচার ব্যবস্থার কাঠামোগত প্রশ্ন, সব জায়গায় আইনি লড়াই করেছেন তিনি। শুধু দেশের ভেতরে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও তার রয়েছে স্বীকৃতি, রয়েছে পুরস্কার। টানা 3বার আন্তর্জাতিক অপরাধ আদালতের বার্ষিক মুট কোর্ট প্রতিযোগিতায় বিচারক হিসেবে মনোনীত হয়েছেন। একই সাথে তার জনস্বার্থে রিটের জন্য আন্তর্জাতিক পুরস্কারও রয়েছে। আইন, অধিকার, ন্যায় বিচার এবং রাষ্ট্রের জবাবদিহিতা নিয়ে কথা বলতে আজকের দ্য হট সিটে আমাদের অতিথি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান। অ্যাডভোকেট ইশরাত হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের স্টুডিওতে। যে পুরস্কারের কথা বলছিলাম, আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশন থেকে প্রথম বাংলাদেশি হিসেবে জনস্বার্থে কাজ করায় আপনি 2020 সালে পুরস্কারটি পেয়েছেন। তারপরে এখন পর্যন্ত সেটি বাংলাদেশ থেকে আর কেউ পায়নি। এইটি একটি বিষয়। আরেকটি হচ্ছে আন্তর্জাতিক মুট কোর্টে বিচারক হিসেবে আপনি 3বার মনোনয়ন পেয়েছেন এবং 3বারই ছিলেন। এই যে আপনার ব্যক্তিগত অর্জন, এই অর্জন তো একই সাথে বাংলাদেশেরও অর্জন। ছোট করে জানতে চাই যে মুট কোর্টের এই বিচার কার্যটা আসলে কী ধরনের প্রতিযোগিতা যেখানে আপনি ছিলেন, এবং আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশন থেকে যে আপনি পুরস্কার পেয়েছিলেন সেটাই বা কী ছিল? ধন্যবাদ। হ্যাঁ, এটা তো অবশ্যই আমার ব্যক্তিগত অর্জন এটা বলবো না, এটা অবশ্যই দেশের অর্জন। আমাদের বাংলাদেশ থেকে এর আগে প্রবন্য অ্যাওয়ার্ড, যেটা ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন কর্তৃক প্রবন্য অ্যাওয়ার্ড, এটা আগে কেউ পায়নি। 2019 সালে আমি রিট পিটিশন ফাইল করি। এটা আমার বাচ্চা ছিল, আছে এখন বাচ্চার। এটা মূলত ছিল ব্রেস্ট ফিডিং রুম নিয়ে। হ্যাঁ, আমার বেবি যখন হয় 2018 সালের ডিসেম্বরে, তো আমি যেহেতু একজন কর্মজীবী মা, আমি এই ব্যাপারটা খুব কষ্ট করে ম্যানেজ করি যে এই বাচ্চাটাকে ফিট করানো এবং একই সাথে পেশাগত জীবনে আইনজীবী হিসেবে নিজের কার্যক্রম পরিচালনা করা পেশাগত জীবনে। এভাবে তো করতে থাকি। পরবর্তীতে দেখা যায় যে আমি একবার কক্সবাজারে যাই এবং ফ্লাইট ডিলে হওয়ার কারণে প্রায় 5 ঘন্টা ডিলে হয়। তো বাচ্চাটা তখন অনেক ছোট, 9 মাসের বেবি, এবং তার যে সাথে খাবার সেটাও সাথে নাই, এবং সে ফিট করার জন্য প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে। এবং আমি ওখানে একটা ব্রেস্ট ফিডিং রুম পাই না, কোনো কিছু পাই না। শেষে ওখানে যে চেকিংয়ের জন্য যেই জায়গাটা থাকে লেডিদের, সেখানের ওই মহিলা তখন এই বাচ্চার অবস্থা দেখে বলে যে এইখানে কোনোভাবে ম্যানেজ করেন। তো তখন যে ওই যে পর্দা ঘেরা জায়গাটা, ওখানে আমি ফিট করাই, কিন্তু একই সাথে কিন্তু অনেক মহিলারা আবার লাইন ধরে আছেন যাদের চেকিং করাতে হবে। তো অনেক বিব্রতকর একটা অবস্থা ছিল। তো সেই সময় আমার কাছে উপলব্ধি হয় যে এরকম যে হাজার হাজার মারা আছেন, যদি তিনি হাউসওয়াইফও হন, তাকে তো একটা বাচ্চাকে হয়তো বা স্কুলে দিতে হচ্ছে, আরেকটা বাচ্চাকে নিয়ে যেতে হচ্ছে, তাকে গ্রামে যেতে হচ্ছে, তাকে বিভিন্ন জায়গায় স্কুল, কলেজ, ভার্সিটি অথবা হসপিটালে যেতে হচ্ছে, এবং অনেক হসপিটালেও ব্রেস্ট ফিডিং রুম তখন ছিল না। তো তখন এই মাদের যে সম্মানের বিষয়টা থাকে, তারা তো এভাবে করে সবার সামনে তো ফিট করাতে পারেন না। তো ওই বিষয়টাকে নিয়ে আমি তখন, আমার ছেলে পিটিশনার হয় এবং আমি পিটিশনার, কো-পিটিশনার, একই সাথে আইনজীবী হিসেবে ওইটা উচ্চ আদালতে প্লেস করি। পরবর্তীতে ওইটা রুল হয় এবং সেই রিটটার মাধ্যমে সারা বাংলাদেশের, বর্তমানে আপনারা এয়ারপোর্টগুলোতে পাবেন, প্রত্যেকটা কোর্টে পাবেন, হসপিটালে গেলে পাবেন, ব্রেস্ট ফিডিং রুম স্থাপনের বিষয়টা আসি। এটা আমার দীর্ঘ প্রায় কয়েক বছরের সংগ্রাম ছিল, ইন্টারিম অনেক ডিরেকশনের বিষয় ছিল। এবং বর্তমানে যিনি চিফ জাস্টিস মাননীয় বিচারপতি জুবাইর রহমান চৌধুরী, উনি মূলত এই জাজমেন্টটা দেন যে বাংলাদেশের সকল সরকারি এবং বেসরকারি সকল প্রতিষ্ঠানে ব্রেস্ট ফিডিং রুম মায়েদের জন্য, শিশুদের জন্য থাকতে হবে। এটা একটা রিট। এবং আরেকটি রিট ছিল যে জেন্ডার ডিটেকশন, অর্থাৎ আমাদের দেশের পার্সপেক্টিভে বেশিরভাগ সময় দেখা যায় যে সবাই ছেলে সন্তান প্রত্যাশা করে। এটা কেউ মুখে স্বীকার করুক আর না করুক, জেনুইনলি এটাই হয়। এমনকি মারাও অনেক সময় মেনে নিতে পারেন না, বিশেষ করে যদি তার দ্বিতীয় বা তৃতীয় সন্তান মেয়ে হবে শুনলে। এবং বিশেষ করে গ্রামে তো নারীরা এইসব ক্ষেত্রে অনেক নির্যাতন এবং বৈষম্যের শিকার হন। এবং অনেক সময় বাসা থেকেও দেখা যাচ্ছে যে বাপের বাড়িতে পাঠিয়ে দিচ্ছে যে এবার ডেলিভারির খরচও আমি দিব না, যেহেতু মেয়ে হবে। সংসার ভেঙে যাওয়ার উপক্রম। এবং এটাও আমি দেখি, আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমি একটা আলট্রাসোনোগ্রাম রুমে যাই জাস্ট বাচ্চার চেকিংয়ে। সেখানে একজনকে বসায় এবং আরেকজনে করতে থাকে পর্দা ঘেরা ইয়াতে। তো আমার আগে যিনি ছিলেন তিনি কয়েকবার করে জিজ্ঞেস করলেন যে কী হবে, তখন বললেন যে আপনার মেয়ে হবে।
তো উনি শুনে বের হয়ে গেলেন। এরপরে আমি চেক আপের পরে যখন বের হলাম দেখি যে উনি কান্নাকাটি করে অবস্থা খারাপ। ওনার সাথে একজন বয়স্ক মহিলা ছিল, তো ওনার মা খালা কেউ একজন হবে, সে সামলাচ্ছে, উনি কান্নাকাটি করে বমি করতেছে। উনি এটা মেনে নিতে পারছে না যে এখন এই থার্ডবার ওনার মেয়ে হবে। সেটা থেকে আমি দেখলাম যে একজন মানে গর্ভবতী মা সেই সময় যদি এগুলো জানতে পারেন, তিনি যেখানে অ্যাকসেপ্ট করতে পারছেন না, তার শারীরিক অবস্থা এত মানে হুমকির সম্মুখীন, তাহলে বাচ্চাটাও তো, গর্ভের সন্তানটাও তো অবশ্যই তার উপরে প্রভাব পড়ে। হ্যাঁ, তো এটা নিয়ে রিট পিটিশন ফাইল করি এবং পরবর্তীতে এটারও জাজমেন্ট আসে যে এই জেন্ডার ডিটেকশনটা বৈধভাবে কোনোভাবে মৌখিক আকার ইঙ্গিত বা লেখার মাধ্যমে প্রকাশ করা যাবে না। এই দুইটা রিটের জন্য ওই ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন আমাকে ওই প্রবন্ধ অ্যাওয়ার্ডটাতে মনোনীত করে। সেটা অবশ্যই বাংলাদেশের জন্য ভালো অর্জন। আমি একটু যুক্ত করতে চাই এই কারণে যে আপনি আপনার নিজের শিশুকে পিটিশনার করে ব্রেস্ট ফিডিং রুমের রিটটা করেছিলেন। এটা তো একদম পার্সোনাল ইস্যু বা পার্সোনাল পেইন ছিল, কিন্তু সেইটাকে যে আপনি পাবলিক জাস্টিসে গেলেন এবং শেষ পর্যন্ত সেখানে আপনি জিতেছেনও, এবং তার পরিপ্রেক্ষিতে এখন আমরা দেখি যে সব জায়গায় এই পরিবর্তনটা এসেছে। এটা আসলে আপনার ভেতরে কি ধরনের পরিবর্তন এসেছে এই জায়গা থেকে? আমি তো আইনজীবী হিসেবে আমি তো আসলে জানি যে একটা মামলা কিন্তু বা একটা পিটিশন কিন্তু সহজে শেষ হয় না। অর্থাৎ যেই পিটিশনটা আমি ফাইল করছি ওইটার যে ফল আমি পাবো সেটা এক্সপেক্ট করা যায় না। সেটা আমি পিটিশন ফাইল করার সময় জানি যে এই পিটিশনটার জাজমেন্ট আসতে আসতে বা ডিরেকশন আসতে আসতে এটার আসলে কোনো ফল মানে এটার সুবিধা আসলে আমার পক্ষে পাওয়া সম্ভব না, কারণ এটা হতে হতে তো আর আমার বাচ্চা তো আর মানে ছোট থাকছে না। কিন্তু এখানে তাকে পিটিশনার করার একটা বিষয় ছিল, এখানে বাচ্চাদের একটা মৌলিক অধিকারের বিষয় আছে। মায়ের দুধ পাওয়ার অধিকার প্রত্যেকটা শিশুর, এটা মৌলিক অধিকার। এখন কোনোভাবে রাষ্ট্র বা সমাজ বলতে পারে না যে তাকে এখন তুমি ফিডারের দুধ দাও। সেটা আসলে কোনোভাবেই একটা বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশের জন্য কোনোভাবেই সহায়ক না, এবং মায়ের দুধের কোনো বিকল্পও নাই। তো এটা আমি প্রতিষ্ঠা করতে চেয়েছি যে যেন প্রত্যেকটা বেবি এই অধিকারটা থেকে বঞ্চিত না হয় শুধুমাত্র তার মা বাইরে যাচ্ছেন দেখে, শুধুমাত্র ঘরের বাইরে যাচ্ছেন সেই বাচ্চাটা তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এবং প্রথম 6 মাসে তো অন্য কোনো খাবার দেওয়া যাবে না, তাকে ফিডিংই করাতে হবে শুধুমাত্র। তো এই বিষয়গুলোতে আমরা এত বেশি মানে নারীদের উন্নয়নের কথা বা শিশুদের উন্নয়নের কথা বলি, কিন্তু আমরা সেটা অনেক পোশাক নিয়ে সীমিত থাকি। কিন্তু আসল যে জায়গাগুলো, যে অর্থাৎ একটা বাচ্চা সুস্থভাবে বড় হচ্ছে কিনা, একটা কর্মজীবী মা তার বাচ্চাকে সঠিকভাবে কর্মস্থলে নিতে পারছে কিনা, খাওয়াতে পারছে কিনা, সেই বিষয়ে আসলে আইন অনেক কঠোর। কর্মজীবী মায়েদের জন্য আসলে আমাদের যে সমাজ ব্যবস্থা বা আমাদের যে চাকরির ক্ষেত্রগুলো, এই ক্ষেত্রগুলোতে আসলে সব জায়গায় এখন পর্যন্ত, আপনি হয়তো ওই রিটে জিতেছেন, তারপর অনেক কিছুর পরিবর্তন হয়েছে, কিন্তু সব জায়গায় কিন্তু এখনো ধরেন ডে কেয়ার বা ফিডিংয়ের জায়গা এগুলো এখনো হয়ে ওঠেনি। ধরেন এই যে আমার যে প্রতিষ্ঠান, আমাদের প্রতিষ্ঠানে কিন্তু আপনি শুনে খুশি হবেন যে আমাদের ডে কেয়ার রয়েছে, এবং আমাদের এখানে যারা কর্মজীবী মায়েরা রয়েছেন তারা সেই ডে কেয়ারে তাদের বাচ্চাদেরকে রাখতে পারেন, এবং ফিডিংয়েরও জায়গা রয়েছে। এটা হয়তো সব প্রতিষ্ঠানে নেই, কিন্তু আপনি যে মামলায় জিতেছেন তারপরে হয়তো এটা আস্তে আস্তে বাড়ছে, এবং একটা সময় হয়তো আমরা দেখব যে আমাদেরও কর্মপরিবেশ আসলে মায়েদের ফ্রেন্ডলি বা বাচ্চাদের ফ্রেন্ডলি হবে। একটু বিচার ব্যবস্থায় আসতে চাই। আপনি যেহেতু আপিল বিভাগে কাজ করেন, বর্তমান বিচার ব্যবস্থার সবচেয়ে বড় সংকট কি মনে হয়? যে মামলার জট, নাকি আস্থার ঘাটতি, নাকি আমাদের যে প্রশাসনিক কাঠামোগত দুর্বলতা? প্রথমত বলবো যে আস্থার ঘাটতিটা এসেছে কিভাবে, হ্যাঁ, জনগণের মনে কিন্তু এখন অবশ্যই বিচার নিয়ে কিন্তু সেইভাবে তারা আস্থাশীল না, অনেস্টলি স্পিকিং। কেন? কারণ যখন একটা বিচার ব্যবস্থায় যখন ডিলে হয়, তখন মানুষের মনে এরকম মনে হয় যে সেই কবে মামলা দায়ের করেছি বা অন্যরা তো মামলা করলো, সেটা রেজাল্ট কই। এই যে যেমন দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম রেপ অথবা মার্ডার কেস হচ্ছে, এক সময় মানুষ হয়তো বা পিটিয়েই মেরে ফেলতেছে, এবং এই ধারণা থেকেই মেরে ফেলতেছে যে কোর্টে গেলে এগুলির কোনো বিচার হবে না, এবং রাস্তায় নেমে আসছে আন্দোলন বা মব জাস্টিস বলে যেগুলো প্রচার করছে। কিন্তু এই ঘাটতিটা আমাদের মূলত প্রতিটা সরকারের ব্যর্থতা, কারণ কোনো সরকারই বিচার বিভাগকে আসলে সেইভাবে বরাদ্দও দেয়নি, বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও কাজ করেনি। এবং দেখেন যে আমাদের কিছুদিন আগেও মামলার সংখ্যা ছিল 45 লক্ষ, এখন হয়ে গেছে 47 লক্ষ। তাহলে যেই র্যাপিডলি মামলাগুলো বাড়ছে এবং পুরনো মামলা জমে যাচ্ছে,
তাহলে সেই ক্ষেত্রে মামলা অনুপাতে তো বিচারক নিয়োগ দিতে হবে। এই কথা আমরা বলতে বলতে মানে অনেক বছর ধরে বলতে বলতে শেষ, যে মামলা অনুপাতে বিচারক নিয়োগ দেন এবং প্রত্যেকটা মামলার সময়সীমা করে দেন, যে একটা মামলা আজকে ফাইল হলো, এটা কতদিনে শেষ হবে, এগুলো সময়সীমাগুলো দেন। এবং এখন এমন খারাপ অবস্থা যে যেমন কিছু কিছু স্পেশাল আইনগুলোতে, যেমন নারী শিশু নির্যাতন দমন আইন, এখানে বলছে যে 90 কার্যদিবসে বিচারের কথা বলছে রেপ কেসগুলোকে। তারপর 180 কার্যদিবসে বিচারের কথা বলছে অন্যান্য যে নারীদের সাথে সহিংসতা, সেগুলিই করতে পারছে না। একটা তদন্ত রিপোর্টে আসতেই 6 মাস 1 বছর চলে যাচ্ছে, তদন্ত রিপোর্ট এসে বিচার কার্য হতে 4 থেকে 5 বছর ক্রিমিনাল কেসে। আর যখন এটা সিভিল, সেটা তো আসলে এক জেনারেশন থেকে আরেক জেনারেশন হয়ে যাচ্ছে। তো এই যে মামলা জট, এই মামলা জট যতদিন পর্যন্ত কোনো সরকার কমাতে না পারবে, ততদিন পর্যন্ত তারা যে ব্যান্ডেজ সলিউশন দিচ্ছে, অর্থাৎ আজকে একটা মামলা নিয়ে জনগণ রাস্তায় নেমে যাচ্ছে, বিচার চাচ্ছে, আপাতত আমি তাড়াতাড়ি এই বিচারটা দেখাই দিই, যেটা আমরা দেখলাম আসিয়া হত্যাকাণ্ডে মার্ডার কেস, যে 4 কার্যদিবসে বিচার। তাহলে অন্যান্য রেপ কেসগুলো কি হবে? অন্যান্য শিশু যে রেপ হলো, মারা গেল, তাদের সাথে কি তখন কোশ্চেন আসে যে এটা কি তখন বৈষম্যমূলক? অবশ্যই বৈষম্যমূলক। তাদেরটা মিডিয়াতে আসেনি, তাদের জন্য রাস্তায় নেমে যায়নি দেখে সেটা সরকারি তৎপরতায় সেই বিচারগুলো তাড়াতাড়ি হচ্ছে না। এখন বিচারক নিয়োগের বিষয়ে এবং বিচার বিভাগের যে প্রশাসনিক এবং কাঠামোগত উন্নয়নটা দরকার, এবং কোর্টগুলোকে যে একেবারে মানুষের কাছে অর্থাৎ উপজেলা লেভেলে নিয়ে যাওয়া দরকার, এটা তো আসলে বহু বছরের কথা যে এইভাবে মামলা বাড়ছে। আপনি দেখবেন যে আগামী 10 বছরে 1 কোটি ছাড়িয়ে যেতে পারে, কিন্তু বিচারককে ডাবল বা 4 গুণ করা দরকার এখন মামলা অনুপাতে, সেটা তো কোনো সরকারই করেনি। তার মানে আমরা যদি কাঠামোগত পরিবর্তন ঠিক হয়, তাহলে মামলার জট বা আস্থার ঘাটতি এ দুটোর একটিও থাকবে না। আপনি জনস্বার্থে অনেকগুলো রিট করেছেন, কিন্তু আমার যেটি প্রশ্ন, যে বাংলাদেশে যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, এটা কি কোনো বাস্তব অবস্থার আসলে পরিবর্তন আনতে পারছে? অনেক রিটেই পাচ্ছে। আমি আশাবাদী মানুষ। এটা সত্যি যে আমাদের কোর্টগুলো, নিম্ন আদালত এবং উচ্চ আদালত মামলার ভারে জর্জরিত, এবং পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনগুলোতে অনেক ধরনের চ্যালেঞ্জেস থাকে। এখানে অনেকগুলো মিনিস্ট্রিকে বিবাদী করা হয়, অনেকগুলো মিনিস্ট্রির কমপ্লায়েন্সের ব্যাপার থাকে, এবং এটা একটা কাইন্ড অফ লং টার্ম জার্নি। এবং জেন্ডার ডিটেকশন, যে গর্ভের সন্তান, এটা তো পরবর্তীতে কোর্ট কন্টিনিউয়াস ম্যান্ডামাস করে দিয়েছে যে এটা কোর্ট দেখভাল করবে যে আসলে এটা কার্যকর হচ্ছে কিনা। তাহলে সেখানেও কিন্তু ধারণা ছিল যে আবার নতুন করে যদি হয়, আবার নতুন করে যাতে রিট পিটিশন ফাইল করতে না হয়, যে একটা রিট পিটিশনের মধ্যেই যাতে এসে বলার সুযোগ থাকে যে ওই প্রতিষ্ঠানটা এই কাজটা করেনি। তো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি, এবং শুধু আমি না, আমার সহকর্মীদেরও অনেক রিট পিটিশনে ভালো ভালো রেজাল্ট এসেছে, এবং আমরা পরিবেশ সংক্রান্ত অনেক ভালো রিট পেয়েছি। এবং যতগুলো আমাদের সংশোধনী কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেগুলি রিটগুলো তো রিটের মাধ্যমেই এসেছে, সেগুলো তো পিএল এর মাধ্যমেই এসেছে। আচ্ছা, আইনের যে ভাষা বা আইন যে পথে চলে, বিশেষ করে অর্থনীতি এবং আইন, এর ভাষাগুলো একটু ইন জেনারেল মানুষের জন্য কঠিন মনে হয়। ধরুন আমি কোনো একটা বিষয়ে রিট করতে চাই, বা আমাদের যারা দর্শক আজকের অনুষ্ঠান দেখছেন তারা কোনো একটা জনস্বার্থে রিট করতে চান। রিট করতে হলে এই প্রক্রিয়াটা কি, বা কত টাকাই বা লাগে, বা এই রিটের রায় পেতেই বা কত সময় লাগে? প্রথমত বলবো যে যারা জনস্বার্থে কাজ করতে চান তাদেরকে 2টা বিষয়ে আসলে মাইন্ডসেট করে আসতে হবে, যে এখানে আসলে কত টাকা লাগে। এটা বিভিন্ন পর্যায়ে, প্রথমে ফাইলিং, পরে যদি আমাদের আরও সাপ্লিমেন্টারি এফিডেভিট, অ্যাপ্লিকেশন, অনেক কিছু দিতে হবে। তারপরে যারাদেরকে বিবাদী করবেন তাদের প্রতি সমন জারি টারি, এই যে প্রক্রিয়াগুলো থাকে, এগুলোতে আপনার ধাপে ধাপে খরচ হতে হবে, ওইটা মাথায় রেখেই আসতে হবে। এবং সেটা একেবারে কোনো একটা অ্যামাউন্ট বলে ফেলা সম্ভব না। ওই রিটটা কেমন, বিবাদী কতজন, তারপরে সেখানে উনি আরও কাকে কাকে পার্টি করতে চাচ্ছেন, কি কি চাচ্ছেন, ইন্টারিম কোনো অ্যাপ্লিকেশন দেন কিনা পরবর্তীতে, এবং এইগুলোতে অবশ্যই ধরে নিতে হবে যে 3-4 বছর টানা এই মামলাটা কোর্টে চালাতে হবে। 3 থেকে 4 বছর, 3 থেকে 4 বছর, হয়তো বা আরও বেশি। তাহলে এটা থেকে মানে 3-4 বছর পরে তিনি রায় পেতে পারেন। একটা বিষয় বলতে পারি যে ওই 3-4 বছর যদি কোনো পিটিশনার, তাকে ব্যক্তিগতভাবে উপস্থিত হতে হয় না, তার পক্ষে তার আইনজীবী থাকলেই সম্ভব। শুধুমাত্র যখন এফিডেভিটগুলো হবে তখন তাকে উপস্থিত থাকতে হয়। বাংলাদেশে তো এখনো কর্মজীবী নারীরা মাদারহুড পেনাল্টির মুখে পড়েন। এইটার যে আইনি কাঠামো আছে, এটাকে কি আপনার কাছে যথেষ্ট মনে হয়? না, অবশ্যই না। এইটার যে আইনি কাঠামো, এটা শুনলে আপনারা আশ্চর্যিত হবেন যে আমরা সবসময় শুনে এসেছি যে ম্যাটারনিটি লিভ আছে, এবং আমরা সবাই ধরে নিয়েছি যে ম্যাটারনিটি লিভ আছে।
এখন যখন আমরা একটা আইনের বিষয়ে দেখলাম যে এখানে মূলত দুইটা আইন, একটা হচ্ছে বাংলাদেশ সার্ভিস রুলস, যেটা মূলত সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য, মহিলা যারা, সেখানে স্পষ্ট বলে দিচ্ছে 197 বিধিতে যে 2 বারের বেশি মাতৃত্বকালীন ছুটি নেওয়া যাবে না। অর্থাৎ তাহলে ওনার তৃতীয় সন্তানের সময় উনি কী করবেন? উনি সিজার করে এসে পরের দিন এসে অফিস করবেন, এরকম এক্সপেক্ট করা হচ্ছে। একজনের তৃতীয় সন্তান হতেই পারে, এটা তার চয়েস হতে পারে। 2 সন্তান মারা গেছে, এটাও হতে পারে। 2 সন্তান কোনো কারণে অসুস্থ, উনি তৃতীয় সন্তান চাচ্ছেন, বিভিন্ন কারণে মানুষের হতে পারে। কিন্তু সেই মাতৃত্বকালীন ছুটিটা তো আসলে কোনো রিওয়ার্ড না যে উনি মা হয়েছেন এই জন্য ওনাকে পুরস্কার হিসেবে দেওয়া হচ্ছে। এটা একটা নেসেসিটি, যে ওনার প্রয়োজন তখন ওনার জন্য, ওনার বাচ্চার জন্য। এবং যে লেবার অ্যাক্টটা, যেটা হচ্ছে শ্রমজীবী নারীদের জন্য, সেটা আরও কঠোর। সেটাতে তৃতীয়বারের মতো ছুটি তো পাচ্ছে না, উপরন্তু সেখানে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, 6 মাসের কম যদি কাজ করে তাহলে উনি প্রথম এবং দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও কোনো ছুটি পাবেন না। তাহলে দেখা যাবে যে একজন প্রেগনেন্ট হচ্ছেন, শুনে ওনাকে প্রতিষ্ঠান থেকে বের করে দিল, আরেকটা প্রতিষ্ঠানে জয়েন করলে বলবে যে আপনি 6 মাস কাজ করেন নাই, অতএব আপনার কোনো ম্যাটারনিটি লিভই নাই। তাহলে মাতৃত্বকালীন ছুটি শুধুমাত্র কাগজে কলমে রেখে কন্ডিশনগুলো এমন দিয়েছে যেন চাইলে তাকে ছুটি থেকে বঞ্চিত করা যায়। এবার আসি বেসরকারি ক্ষেত্রে। বেসরকারি ক্ষেত্রে কোনো অভিন্ন নীতিমালা নাই, তাহলে প্রতিষ্ঠানগুলো নিজ নিজ নিয়মে চলছে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে বেসরকারি চাকরিজীবী যারা, তাহলে তাদের সেই নারীদের ক্ষেত্রে কিন্তু বৈষম্য হচ্ছে। হয়তো কোনো প্রতিষ্ঠান ভালোভাবে দিচ্ছে, হয়তো কোনো প্রতিষ্ঠান দিচ্ছে না, যে যার মতো রুলস ফলো করছে। অথচ এই ম্যাটারনিটি লিভটা ইনশিওর করার জন্য বাংলাদেশ বহু আগেই সিডর, মানে ডিসক্রিমিনেশন এগেনস্ট ওমেন, সেখানে স্বাক্ষর করেও এসেছে। আচ্ছা, যে তারা ম্যাটারনিটি লিভ, ম্যাটারনিটি বেনিফিট এগুলো ইনশিওর করবে। অথচ তারা এখানে এসে কোনো অভিন্ন নীতিমালাও করেনি, তারা এই আইনগুলির কোনো সংশোধনী আনেনি। এবং এই ম্যাটারনিটি লিভটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে মা হওয়াটা একটা পানিশমেন্টের বিষয় নিয়ে গেছে, শাস্তির বিষয়। যে হয়তো একজন নারীকে বেছে নিতে হবে তখন যে সে বাচ্চা নিবে, সংসার করবে, নাকি সে চাকরি করবে। মানে তাকে এরকম একটা কঠোরতার মুখোমুখি করে দিচ্ছে। যদি কোনো মা এই বিদ্যমান আইনে তিনি ভুক্তভোগী হন, তাহলে আসলে তার কি করণীয় রয়েছে? এরকম অনেক মাকে আমি দেখেছি যে বিদ্যমান আইনে ভুক্তভোগী, কিন্তু তারা যেটা আশঙ্কা প্রকাশ করে যে যখনই সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বা গভর্নমেন্টের বিরুদ্ধে কোনো ধরনের পিটিশন ফাইল করবে, তখন হয়তো বা তাদের চাকরিটা থাকবে না। এই আশঙ্কা থেকে তারা রিট পিটিশন ফাইল করতে চায়নি। পরবর্তীতে আমি জনস্বার্থে এই রিট পিটিশনটা ফাইল করি, যেটা মাত্র কয়েকদিন আগে 29 জুন মাননীয় বিচারপতি ফাহমিদা কাদের এবং মাননীয় বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ এই দুইটা প্রভিশনকে আনকনস্টিটিউশনাল কেন হবে না সেটা জানতে চান, এবং সরকারের কাছে আরও জানতে চান যে কেন সরকারি এবং বেসরকারি সকল প্রতিষ্ঠানের জন্য একটা অভিন্ন নীতিমালা থাকবে না। আচ্ছা, তো রুলটা জারি হয়েছে। এখন আমরা ফাইনাল হিয়ারিং করলে হয়তো যদি আমরা এটা কোর্টকে বোঝাতে সক্ষম হই এবং অন্যান্য বিষয়গুলো রিপ্রেজেন্ট করি, কোর্ট যদি সন্তুষ্ট হয় এবং পরবর্তীতে অ্যাবসুলেট হলে তখন এটার বেনিফিট নিতে পারবেন। যদিও এটা আমি রিটটা ফাইল করেছি, তবে এটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, অর্থাৎ প্রত্যেকটা জনগণ এই রিটটার পার্টি, অতএব তারা তাদের সুযোগ সুবিধাগুলো এই রিটের মাধ্যমে নিতে পারবেন। এটা আপনি কতদিন আগে করেছেন? এটা খুব রিসেন্টলি করেছি। আচ্ছা, তার মানে আমাদের কি আবার 3-4 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে কিনা? আমি সর্বোচ্চ চেষ্টা করব, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং কোর্টে মেনশন করে এটাকে আনতে। এবং এর আগে আমি এই জন্য কিন্তু প্রথমে ডিমান্ড জাস্টিস লেটার, অর্থাৎ লিগ্যাল নোটিসের বিষয়টাও এনেছিলাম, অভিন্ন নীতিমালা, কিন্তু কোনো ধরনের রিপ্লাই পাইনি গভর্নমেন্ট থেকে। এবং পরবর্তীতে আমি রিট পিটিশন ফাইল করি। তো আমরা উই আর এক্সপেক্টিং, এবং এই যে লেবার অ্যাক্টটা, সেটা তো আজকের আইন না, 20 বছর আগের আইন। 20 বছরেও কোনো নারী আসলে চ্যালেঞ্জ করেননি। আচ্ছা, আপনি প্রথম এটা চ্যালেঞ্জ করেছেন। আপনি পিতৃত্বকালীন ছুটির বিষয়ে রিট করেছেন। অনেকে বলছে যে এটা আসলে লাক্সারি ইস্যু, আপনি কেন এটাকে রাইট ইস্যু হিসেবে দেখেন? পিতৃত্বকালীন ছুটি কোনো লাক্সারি ইস্যু না। আসলে যারা এই বিষয়গুলো ফেস করেন তারাই জানেন যে ওই সময়টা আসলে কেমন যায়। অর্থাৎ যখন আপনার বাসায় আপনার স্ত্রী মা হবেন, তখন কিন্তু বিষয়টা এত সহজ না যে উনি মা হচ্ছেন, উনি মানে একজন নারী আজকে ওনার সিজার বা নর্মাল ডেলিভারি হলো, উনি ওনাকে দিচ্ছেন, সাথে সাথে উনি ওনার বাচ্চা পালবেন। এবং এখন কিন্তু আসলে পরিবারগুলো বড় নেই যে একজনের বাচ্চা পরিবারের অন্য সবাই মিলে পেলে দিবে।
তো এখনও অনেক পরিবার আছেন যারা কিন্তু এই ভুক্তভোগী হচ্ছেন, এবং বাচ্চাটাকে তখন পালার দায়িত্বটা শুধুমাত্র মায়ের উপর একা না, মা তখন নিজেই শারীরিকভাবে অসুস্থ এবং দুর্বল থাকেন। তখন কিছুদিন, এটা হতে পারে লিমিটেড টাইমের জন্য, 1 মাসের জন্য হতে পারে, 15 দিনের জন্য হতে পারে, বা 1.5 মাসের জন্য হতে পারে, সেই সময়টা, এবং বিশেষ করে সিজার হলে প্রথম 4-5 দিন তো উনি উঠতেই পারে না। তো সেই সময়টা তো তার হাজব্যান্ডের পাশে থাকা উচিত, তার সেবা করা উচিত, এবং একই সাথে যে নিউনেটাল বেবিটা, সেই বেবিটাও কিন্তু তখন রিস্কে থাকে, তার বিভিন্ন ধরনের জন্ডিস বা এই প্রবণতাগুলো থাকে, এবং হওয়ার সাথে সাথে একটা ইয়াও নিতে হয়, তাকে ভ্যাকসিনেশনও নিতে হয়। তো এই ব্যাপারগুলো ম্যানেজমেন্টের জন্য ওই সময়টায় পিতার পাশে থাকা উচিত। এই জন্য পিতৃত্বকালীন ছুটিটা অবশ্যই প্রয়োজন। এটা কোনো লাক্সারি না যে ওই সময় তো উনি তো আসলে কোনো ধরনের ভ্যাকেশনে উনি ঘুরতে বেড়াতে যাচ্ছেন না, উনি সেখানে তার স্ত্রী এবং বাচ্চার সুস্থতার জন্য, সেবার জন্য থাকছেন। কিন্তু এই রিটের মানে বর্তমান আপডেট কি, এটা একটু জানতে চাই। আর আরেকটি বিষয় হচ্ছে, মানে আপনি বাবাদের জন্য আসলে কতদিন ছুটি চেয়ে রিট করেছেন, বা কতদিন প্রয়োজন? মায়েদের মতো নিশ্চয়ই এত দীর্ঘ সময় তার প্রয়োজন নেই, তাই কি? এটা আমি সাফিসিয়েন্ট বলেছি, এটা আসলে কোর্ট ডিসাইড করবে যে কতদিন দিবে। এখানে আমি কোনো স্পেসিফিক ডেজ দেইনি। এখানে কোর্ট সব কিছু বিবেচনা নিয়ে কোর্ট যতদিন এটাকে মঞ্জুর করবেন, যদি এটা রুল অ্যাবসোলিউট হয় তখন কোর্ট করবেন। এটা বর্তমানে মাননীয় বিচারপতি খিজির হায়াত ওনার বেঞ্চে ফিক্সড আছে, এবং এটা জুলাইয়ের 12 তারিখে শুনানি হওয়ার কথা। শিশুর অধিকার নিয়ে আপনার বেশ কিছু ব্যতিক্রমী কাজ রয়েছে। আপনি কি মনে করেন যে বাংলাদেশের যে চাইল্ড রাইটস রয়েছে এখনো সেটা আন্ডার প্রায়োরিটাইজ? হ্যাঁ, চাইল্ড রাইটসের মধ্যে যেমন আমাদের শিশু আইনটা 2013, যেটা মূলত শিশুদের অধিকার নিয়ে ডিল করে, সেখানে অনেক ধরনের এখনও আইনগত ভ্যাকুয়াম আছে। শুধু তাই নয়, যে এখানে দায়ী করছে শিশুর অভিভাবক অথবা শিশুর যার কাস্টাডিতে থাকছেন, তাদের বিরুদ্ধে শিশুর সাথে নিষ্ঠুরতার দণ্ড, এই বিষয়গুলো আছে। কিন্তু এখানে যেমন কিছুক্ষণের জন্য অন্য কেউ, এখন চাইল্ড অ্যাবিউজ কিন্তু অনেক বেড়ে গেছে। শিশুরা কিন্তু অনেক আসলে শিশুদেরকে সবচেয়ে ভলনারেবল দেখে সবচেয়ে বেশি টার্গেটে থাকে। ছেলে শিশু হোক, মেয়ে শিশু হোক, শিশুদের এগেনস্টে ক্রাইম এমন পরিমাণ বেড়ে গেছে, বিশেষ করে রেপ এবং মার্ডারের মতো সেন্সিটিভ ইস্যুগুলো। কারণ এখন মনে করছে যে তার সাথে যদি কোনো কিছু করা হয়, আসলে সে বাধা দিতে পারবে না। এবং শিশুরা আরও বেশি আশঙ্কার বিষয় যে তারা যে এডুকেশনাল ইনস্টিটিউটে থাকছেন অথবা মাদ্রাসায় থাকছেন, সেগুলোতে তাদের প্রতি যে ক্রাইম হচ্ছে সেটাও কিন্তু দেখার মতো কেউ নাই। কি হচ্ছে, এই যে মাদ্রাসায় শিশুগুলো থাকছে, মারা গেলে বা বলৎকারে শিশু শিকার হলে তখন আমরা জানতে পারছি, তাহলে তাদের টেক কেয়ারের জন্য কি ব্যবস্থা হচ্ছে? তো এগুলো এখনও সাফিসিয়েন্ট না, এগুলো দেখাশোনার জন্য আরও অনেক দূর আইনগতভাবে কাজ করা প্রয়োজন। তার মানে এই সেক্টরে একই সাথে সরকারের এবং আমাদের যারা আমরা আছি সবাই মিলেই আসলে কাজ করার সুযোগ রয়েছে। রাষ্ট্রদ্রোহ আইন 124-এর ক, এটি বাতিলের জন্য আপনি রিট করেছিলেন। আপনি কি মনে করেন এই আইন এখনও মত প্রকাশের স্বাধীনতার জন্য থ্রেট? আমি রিট পিটিশনটি ফাইল করেছি, এটা শুনানির অপেক্ষা আছে। অবশ্যই আমি মনে করি যে এটা মত প্রকাশের জন্য থ্রেট। আপনি দেখবেন যে এটার আইনটাকে আমরা বলছি রাষ্ট্রদ্রোহ আইন। এটার মধ্যে একটা মিসলিডিং কনসেপ্ট আছে। মিসলিডিং হচ্ছে যে আমরা বলছি কি রাষ্ট্রের বিরুদ্ধে, কিন্তু আইনটার ভিতরে যখন আপনি পড়বেন সেখানে লেখা সরকারের বিরুদ্ধে করলে, অর্থাৎ যখন যেই সরকারে থাকবেন তার বিরুদ্ধে কোনো ধরনের কথা বললে সেটাকে তিনি রাষ্ট্রদ্রোহ হিসেবে বিবেচনা করতে পারেন। সেই হিসেবে তাহলে তো যখন যেই গভর্নমেন্ট ছিলেন, বিএনপি আমলে বিএনপি গভর্নমেন্ট, আওয়ামী লীগ গভর্নমেন্ট, অথবা তার পরবর্তীতে ইন্টারিম গভর্নমেন্ট, তার পরবর্তীতে বিএনপি গভর্নমেন্ট, আপনি যার বিরুদ্ধে কথা বলবেন সেই তখন বলবে এটা রাষ্ট্রদ্রোহ হয়েছে। এমনকি এটার তো কোনো টাইম লিমিট নাই। অর্থাৎ পূর্বের কোনো গভর্নমেন্ট এসে যদি এখন প্রতিশোধমূলকভাবে বলা হয় যে সেই সময়টায় আমার বিরুদ্ধে বলা হয়েছিল, অতএব ওইটা রাষ্ট্রদ্রোহ, তাহলে তিনিও সেটা করতে পারবেন। এবং শুধু তাই নয়, এই বিষয়ে ক্ষমতা কিন্তু জনসাধারণের উপর দেয়নি। অর্থাৎ আপনি আমি চাইলে কিন্তু মামলা দায়ের করলে হবে না। গভর্নমেন্ট যাকে যাকে মনে করবেন রাষ্ট্রদ্রোহ, তাকেই, অর্থাৎ ধরেন একই সাথে আপনিও গভর্নমেন্টের সমালোচনা করলেন, আমিও করলাম, কিন্তু গভর্নমেন্ট মনে করলো এখন আপনাকে সহায়তা করা দরকার, তখন শুধুমাত্র আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে। তো এটা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতার একদম বিরোধী। কেননা সরকারের সমালোচনা করা যাবে না কেন? একটা গণতান্ত্রিক দেশে সরকারের সমালোচনা করাটা জনগণের অধিকার।
তার মানে রাষ্ট্র চাইলেই যে কারো বিরুদ্ধেই চাইলে মামলা করতে পারবে সেটাকে অস্ত্র হিসেবে নিতে পারে এবং সেটা রাষ্ট্রই চুজ করবে যে আমি আসলে কার বিরুদ্ধে কাকে কাকে ফাঁসাবো। আপনি যেহেতু বলেছেন যে সরকারের যেই আসে বা যে যখন ক্ষমতায় থাকে সে আসলে তার মতো করে চায়, আপনার বিরুদ্ধেও আদালত অবমাননার রুল জারি হয়েছিল। একদম সোজা প্রশ্নটি করতে চাই, বাংলাদেশের বিচার ব্যবস্থায় সমালোচনা করার জায়গা আসলে কতটা আছে? আপনি নিশ্চয়ই ফেসবুকে বোধহয় সুকুমার রায়ের কোনো একটি কবিতা লিখেছিলেন। জি, আমার বিরুদ্ধে যে রুলটা ইস্যু হয়েছে সেই রুলটা ইস্যু হয়েছে কবিতা লেখার কারণে, কবিতা শেয়ার করার কারণে এবং একটা মুভি রিভিউ লেখার কারণে। আচ্ছা, তো মূলত ছিল সেই কবিতাটা আমার লেখা না, কবিতাটা সুকুমার রায়ের লেখা। এবং সুকুমার রায় লিখেছেন যে আমি হব উকিল হাকিম, আমি হব জুরি। এই কবিতাটা আমি শেয়ার করেছি। এই কবিতাটা বাংলাদেশে ব্যান করাও না, অর্থাৎ বাংলাদেশে এই কবিতাটা লেখা বা পোস্ট করা অবৈধ কোনো কিছু না। তো ওই কবিতাটাকে আমি যখন পোস্ট করি এবং মুভি রিভিউ লিখি, এখানে কারো নাম বা কারো প্রসঙ্গকে বলা হয়নি, সেই বিষয়টা তখন আদালত বিভিন্নভাবে মনে করেন যে এটা তার বিরুদ্ধেই বলা হচ্ছে। তো আমার বক্তব্য হচ্ছে, আমি যদি এখন আজকে কাউকে চোর বলি, আপনি যদি চোর না হন তাহলে আপনার গায়ে লাগবে কেন? আপনার গায়ে তো লাগা উচিত না। তো ওই বিষয় নিয়ে কন্টেম্প রুল ইস্যু হয় এবং পরবর্তীতে আমরা সেটা অ্যাপিলেট ডিভিশনে নিই এবং অ্যাপিলেট ডিভিশন ওই জাজমেন্টটা এবং ওই কন্টেম্প রুলটা স্টে করে দেন। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি যে লিখলেন, কষ্ট কে পেল? আমি মানে আপনি মনে মনে কষ্ট পেয়ে, মানে সেই পক্ষটি কারা ছিল সেটি জানতে চাই। সেই পক্ষটি ছিল, যেহেতু এটা কন্টেম্প রুলের ইস্যুটা, এটা ছিল একটা একজনকে সরাসরি তিনি আইনজীবী হিসেবে এনরোলমেন্ট হননি, তাকে সরাসরি গ্যাজেটের মাধ্যমে হাইকোর্টে আইনজীবী হিসেবে দেয়া হয় যে তিনি সরাসরি, যদিও তিনি এর আগে তার অর্থাৎ পরীক্ষা দিয়ে ফেল করেছিলেন, সোজা কথা। মানে তিনি গ্যাজেটভুক্ত হননি আর কি, বা যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া মেইনটেইন আমাদের যেমন এনরোলমেন্টের প্রথমে এক্সাম দিতে হয়, সেখানে পাশ করলে তিনি সারা বাংলাদেশের এনরোলড হন অ্যাজ অ্যান অ্যাডভোকেট এবং পরবর্তীতে আবার ইন্টিমেশন দিয়ে হাইকোর্টের জন্য আবার পরীক্ষা দিতে হয়। অর্থাৎ আমাদের এই পরীক্ষাগুলোর প্রক্রিয়ায় প্রায় 5-6 বছর চলে যায়, শুধুমাত্র লাইসেন্স নেওয়া, পারমিশন নেওয়া, এইসবের পরীক্ষায়। অর্থাৎ একজন ল গ্র্যাজুয়েট হলেই উনি সাথে সাথে আইনজীবী হয়ে যাবেন না, ওনাকে লাইসেন্স নিতে হলে অবশ্যই বার কাউন্সিলের মাধ্যমে এক্সাম দিয়ে পাশ করে দেন লয়ার হতে হবে। কিন্তু এখানে যিনি রেসপন্ডেন্ট ছিলেন তিনি সরাসরি গ্যাজেটের মাধ্যমে আইনজীবী হয়েছিলেন, সেটাকে আমি এবং ব্যারিস্টার সুমন ভাইয়া উনি চ্যালেঞ্জ করেন। সেই রিটটা ফাইনাল হিয়ারিং হওয়ার পরে পরবর্তীতে ওই সময়কালীন আমি যখন কবিতা পোস্ট করি, এটা কোর্ট মনে করেন যে এই কবিতাটা তাদেরকে নিয়ে পোস্ট করা হয়েছে এবং মনে করে ওই কবিতার উপর, এটা বাংলাদেশের প্রথম এবং বিশ্বে অন্য কোথাও আছে কিনা আমার জানা নাই, যে কবিতা নিয়ে কন্টেম্প রুল হয়ে যাচ্ছে। তো এই আমাদের কাছে মনে হয় এটা হচ্ছে কন্টেম্প রুলের একেবারে অপব্যবহারের একটা দৃষ্টান্ত, যে আপনি একটা কবিতা লিখবেন, আমারও লেখা না আবার, হ্যাঁ, কবি কেন কবিতা লিখলেন এত বছর আগে? না, মানে কবিতা লেখার কারণে অনেককেই জেলে যেতে শুনেছি বা নাটক লেখার কারণে যেতে শুনেছি, কিন্তু কারো কবিতা শেয়ার দিয়ে তাকে রুলে পড়তে হয়েছে, সেটি হয়তো আপনার ক্ষেত্রেই ঘটেছে। আমি একটু মব লিঞ্চিংয়ের বিষয়ে যেতে চাই। রেনু হত্যা মামলায় আপনি কম্পেনসেশন চেয়েছিলেন। আপনার মতে বাংলাদেশে মব জাস্টিস কেন এত দ্রুত নর্মালাইজ হচ্ছে? মানে হয়েছিল, এখন নিশ্চয়ই নতুন সরকার আসার পরে কিছুটা হলো নিয়ন্ত্রণ এসেছে। এই রিটটা যখন আমি করি এবং পরবর্তীতে আরও দুজন পার্টি হন, সেটা হচ্ছে তাসলিমা বেগম, যে রেনু, তার বোন এবং তার ভাগ্নে। সেই সময় আপনাদের মনে আছে যে ওই মহিলাটাকে নৃশংসভাবে পিটিয়ে মেরে ফেলেছে এই কারণে যে সে স্কুলে খোঁজ নিতে গেছে, তখন এক ধরনের রিউমার ছিল যে পদ্মা সেতু করতে মানুষের মাথা লাগবে। এখন সেই গুজব থেকে এমনভাবে ছড়িয়ে পড়ে গুজবটা যে উনি হয়তো বা কোনো বাচ্চাকে মেরে ফেলতেই গিয়েছেন, এরকম একটা গুজব। এবং সকাল 8:30 থেকে 10:30 পর্যন্ত, অর্থাৎ টানা 2 ঘন্টা পিটিয়ে তাকে মেরে ফেলা হয়, কিন্তু কেউ কোনো হেল্প করতে আসে না, পুলিশও আসে না। পরবর্তীতে যখন রিট পিটিশন ফাইল করা হয়, তখনই কিন্তু আমরা এটাকে ডেঞ্জার হিসেবে দেখি, যে এই যে পিটিএফ মেরে ফেলার প্রবণতাটা, এটা কিন্তু একটা ডেঞ্জার এবং এটা এমন একটা থ্রেট যে রাষ্ট্রের সরাসরি বিচার বিভাগের উপর, বিচার ব্যবস্থার উপর কিন্তু একটা আঘাত, যে আমরা এখনই বিচার করব। এটা তো পিটিয়ে মেরে ফেলা, এটা তো কোনোভাবেই কোনো স্বাভাবিক গণতান্ত্রিক রাষ্ট্রের চিত্র হতে পারে না। তখন আমরা এই রিটটা ফাইল করি, এটাতে 5 দফা নির্দেশনাও আসে, কিন্তু সেই নির্দেশনাটা আমরা দেখি না যে প্রতিপালিত হচ্ছে।
এবং এই মবের বিষয়টা মানুষের কনসার্নে আসে যখন ইন্টারিমের সময় বা ওই সময় একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে সবাই সবাইকে মেরে ফেলছে। কিন্তু আমরা যখন রিট পিটিশনটা ফাইল করি সেটা 2019 সালে, তখনই আমরা অনুধাবন করি যে এরকম একটা রাষ্ট্রে এটা বাড়তে দেওয়া উচিত না, বাড়লে এক সময় এমন পর্যায়ে হবে যে মানে আমি কেউ নিরাপদ থাকবো না এই ধরনের সহিংসতা থেকে। আদালত রুল জারি করার পরেও তার কার্যকারিতা এই রাষ্ট্রে কেন হয় না, এটা আপনার কি মনে হয়? শুধু রুল জারি না, এটা 5 দফা নির্দেশনা দিয়ে ডিসপোজ অফ হয়েছে, এটা রিপোর্টেড হয়েছে, তারপরেও এই যে ইমপ্লিমেন্টেশনটা, আমি আইনজীবী হিসেবে একটা অর্ডার চাইতে পারি, পিটিশন ফাইল করতে পারি, কিন্তু আমি তো আসলে থানায় গিয়ে গিয়ে ইমপ্লিমেন্টেশন আমার পক্ষে সম্ভব না, সেটা গভর্নমেন্টকেই এনশিওর করতে হবে। গভর্নমেন্ট এনশিওর করতে ব্যর্থ হয়েছে, যার ফলশ্রুতিতে এখন মানুষ কোনো কিছু হলেই সরাসরি মনে করে যে আমরা নিজেরাই এখানে জাস্টিস করে ফেলতেছি, কিন্তু এটা জাস্টিস না, এটা জাস্টিসের নামে বিচার ব্যবস্থাকে একদম প্রশ্নবিদ্ধ করা, এবং এভাবে চলতে থাকলে রাষ্ট্রের পুরো বিচার ব্যবস্থাই ভেঙে পড়বে। কিন্তু এই দায় কার? রাষ্ট্রের, বিচার ব্যবস্থার, বিচার বিভাগের, নাকি জনগণের? এখন বিচার বিভাগ তো আর নিজে নিজে স্বয়ংক্রিয়ভাবে নিয়োগ হয়ে বিচার করবে না, বিচার বিভাগেরও বিচারকদের নিয়োগ দেয় সরকার। যেটা বললাম যে কোনো সরকারই কখনো বিচার বিভাগের স্বাধীনতার জন্য, বিচার বিভাগের উন্নয়নের জন্য যথেষ্ট কাজ করেনি, এবং এর ফলশ্রুতিতে মামলা জট, যার ফলে মনে হয় যে এখনই যেই মারধর করে যদি মেরে ফেলি তাহলে এখনই বিচার পেয়ে যাচ্ছে। এবং আমাদের দেশের মানুষের হুইমসিকারলি মারপিটের মধ্যে অংশগ্রহণ করার প্রবণতা এমন বেশি যে কোনো কিছু বুঝি আর না বুঝি সবাই যখন মারতেছে আমিও তাহলে মেরে আসি। এবং এটার জন্য যেটা আরও অ্যালার্মিং বিষয় যে আমরা 302-তে নর্মাল মার্ডার কেসের মতো বিচার করছে, অথচ নর্মাল মার্ডার কেসে হয়তো উনি গিয়ে 2টা কিল দিচ্ছে, আরেকজন হয়তো 2টা লাথি মারছে, আরেকজন হয়তো বা চুল টেনে চলে আসছে, তার ধারণা তার এই মারপিটে একজনের মারা যাওয়ার কথা না, কিন্তু সামগ্রিকভাবে সবাই মিলে যখন মারছে অর্থাৎ মব লিঞ্চিং হচ্ছে, এটা তো আলাদাভাবে আইনি কাঠামোতে আনা প্রয়োজন, যেগুলোর জন্য আসলে গভর্নমেন্ট কী করবে। এবং বিচার ব্যবস্থার জন্য অবশ্যই প্রত্যেকটা সরকার এই ক্ষেত্রে দায়ী, আজকে এই 47 লক্ষ মামলা হওয়ার পিছনে। তার মানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যদি ঠিকভাবে কাজ করে এবং আদালত থেকে যে নির্দেশনা আসে সেটা যদি এক্সিকিউট হয়, তাহলে শুধুমাত্র এ থেকে আসলে আমাদের মুক্তি মিলতে পারে। সেই সাথে জনগণের সচেতনতাও প্রয়োজন রয়েছে। আপনি ল, মাদারহুড, পাবলিক অ্যাক্টিভিজম সব একসাথে ক্যারি করেছেন, অনেক বিষয়ে কাজ করেছেন। বাংলাদেশে একজন নারী আইনজীবীর জন্য আসলে এই কাজ করতে গিয়ে সবচেয়ে বড় ব্যারিয়ারটা কি? নারী আইনজীবীদের জন্য আর সামগ্রিকভাবে আইনজীবীদের জন্যই অনেক ব্যারিয়ার আছে। যেমন এর আগে আসলো যে আইনজীবীদের জন্য কেন কোনো ধরনের বাজেটও নেই, আইনজীবীদের যে প্রতিষ্ঠান বার কাউন্সিল সেটা সঠিকভাবে কাজ করছে না, এবং আইনজীবীদের কল্যাণে কোনো ধরনের যেমন তাদের স্বাস্থ্য সুরক্ষা বা এই ধরনের যে ইন্স্যুরেন্সগুলো থাকা উচিত, এই ধরনের কোনো পলিসি কখনো কেউ কোনো বার কাউন্সিল থেকে নেয়নি। সামগ্রিকভাবে আইনজীবীরা তো সমস্যা করছে। আপনি যদি নিম্ন আদালতের চিত্রটা দেখেন, প্রতিটা জেলায় যে কোর্টগুলো, এই অসম্ভব গরমে হয়তো আমি কিছুক্ষণে বসলেই অবস্থা খারাপ হবে, সেখানে আইনজীবীরা, বিচার প্রার্থীরা তারা ঠাসাঠাসি করে একটা রুমে জায়গা হচ্ছে না, সেখানে কোনো এসি নাই, তার মধ্যে বিচার চলছে এবং তার সাথে মামলার ভারে জর্জরিত। তো এই যে অবকাঠামোগুলোর অবস্থা এত পরিমাণ খারাপ, কোর্টে তো আমাদের থাকতে হয়, এবং হাইকোর্টে এসেও তো এখন যে আইনজীবীর সংখ্যার তুলনায় সেখানে বসার জায়গা নেই, তাদের পর্যাপ্ত কিউবিক্যালের সমস্যা এবং অসংখ্য সমস্যা। এর মধ্যে মেয়েদের যেটা সমস্যা হয় সেটা হলো একজন নারী তো আসলে সেভাবে কমফোর্টেবল ফিল করবে না, ওনার বসার জায়গা থেকে শুরু করে বা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো, সেগুলো নিয়ে তো অবশ্যই প্রত্যেকটা মেয়েকে অনেক স্ট্রাগল করতে হয়। যারা আপনি যে মুভমেন্টগুলো করেছেন, সেই মুভমেন্টগুলো করতে গিয়ে কি কোথাও শুধুমাত্র আপনি নারী আইনজীবী হওয়ার কারণে কোথাও বাধার সম্মুখীন হয়েছেন, বা কোথাও আপনার মনে কখনো এরকম লেগেছে যে আমি যদি নারী আইনজীবী না হয়ে পুরুষ আইনজীবী হতাম তাহলে হয়তো আমার এই রিটটি নিয়ে পুরো প্রক্রিয়াটি শেষ করে আসতে আর একটু কম সময় লাগতো বা আমি সুবিধা পেতাম, এরকম হয়েছে কখনো? একটা বিষয় সেটা আমি আলাদা করে বলবো না, এটা সব নারীদের যেটা হয় যে একজন পুরুষ আর একজন নারী তো এক না। তো স্বাভাবিকভাবেই যখন একজন নারী তার সন্তান হওয়ার সময় আসবে, প্রেগনেন্সির সময়গুলো, বাচ্চা যখন ছোট থাকবে, সে ভালনারেবল কন্ডিশনে থাকবে, এটা হচ্ছে একটা ন্যাচারাল প্রসেস। তো সেটাকে আমি ছোট করে দেখতে চাই না, সেটাকে আমি মনে করি যে সেটাই একটা নারীর জন্য স্ট্রেংথ, যে সেই সময়টা সে আসলে কতটুকু করতে পারছে, কি করতে পারছে। এবং আমার কাছে আলাদা করে নারী হওয়ার জন্য মনে হয়নি, যে নারী আইনজীবী হওয়ার কারণে মনে হয়নি, মনে হয়েছে যে নারী হওয়ার কারণে যেই সমস্যাগুলো সবাই ফেস করছে, আমরাও নারী আইনজীবী হওয়ার কারণে সেই সমস্যাগুলো একইভাবে
ফেস করছি। যদিও নারীদের এখানে মানে আইন প্রফেশনে অংশগ্রহণের সংখ্যাটা পার্সেন্টেজটা খুবই কম, এবং পরবর্তীতে বিভিন্ন রকম পারিবারিক সামাজিক কারণে তারা চলে যায়। অর্থাৎ প্রথম 5 বছর যাদেরকে প্র্যাকটিস করতে দেখতাম বা 2 বছর দেখতাম, তারা আস্তে আস্তে নাই হয়ে যায়। এবং প্রফেশনটাও এত হার্ড ওয়ার্কিং যে শুধুমাত্র এখানে পড়ালেখা করলেও হবে না, এখানে শারীরিক পরিশ্রম, পড়ালেখা, এক কথায় আপনার ফ্যামিলি লাইফে আসলে তেমন কোনো সময় দেওয়ার সুযোগ নাই। তা একজন নারীর জন্য সেটা একটা চ্যালেঞ্জিং হয় যে সে পারিবারিক জীবনে কতটুকু সময় দিবে আর পেশায় কতটুকু সময়। আমি এখানে আপনার আলোচনা ধরে একটি প্রশ্ন যুক্ত করে দিতে চাই। আপনি আইনজীবী হিসেবে কাজ করছেন, সফল হচ্ছেন, আপনি পারিবারিকভাবে আইন পেশায় যুক্ত হয়েছেন, আপনার বাবা দাদা এরা আইন পেশায় ছিলেন এবং নামকরা উকিল ছিলেন, এটা আপনার জন্য কি একটু সহজ হলো কিনা? তাহলে নবীনদের জন্য আসলে কতটা কঠিন হয়, আর যদি তিনি নারী হন? আইন পেশা সবার জন্যই কঠিন, নারী পুরুষ সবার জন্য কঠিন। কারণ আইন পেশাটাই এমন একটা পেশা যেখানে আপনি অন্যান্য যে গ্র্যাজুয়েশন হয় অন্যান্য সাবজেক্টে, সেখানে গ্র্যাজুয়েশনের পরে সরাসরি চাকরি জীবনে চলে যায় এবং তিনি যা পড়ালেখা করেছেন সেটাকে উনি কর্মক্ষেত্রে কাজে লাগান। আমাদের গ্র্যাজুয়েশনে আমরা শুধু আইনগুলো পড়ি, কিন্তু আইনের আসলে কি হবে, ইমপ্লিমেন্টেশন ইত্যাদি শিখতে শিখতে আমাদের অনেকগুলো বছর চলে যায়। এবং লাইসেন্সের যেই কথাগুলো বললাম যে সেখানে এক্সামের বিষয় আছে, সেই সময়গুলো আসলে যারা শিক্ষানবিশ আইনজীবী থাকেন তারা বিভিন্ন ধরনের ইনকামের বিষয় নিয়ে অনেক ধরনের মানসিক চাপে পড়েন। সেখানে বার কাউন্সিল তাদেরকে কোনো ধরনের বরাদ্দ দেয় না। এরপরে যারা টিকে থাকেন, অর্থাৎ লাইসেন্স হওয়া পর্যন্ত, লাইসেন্স হওয়ার পরে ওনাদের আরও 5-10 বছর শুধু শিখতেই চলে যায়। তো অর্থাৎ আইন পেশায় যারা আসবেন তাদেরকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে হয়তো 6 বছর আমার লাইসেন্সে চলে যাবে, একই সাথে হয়তো প্র্যাকটিসেও আমার 10 বছর চলে যেতে পারে, শুধুমাত্র শিখতে শিখতেই। তো এটা এখন মেধা বা কর্মক্ষমতা সবার এক না, হয়তো কম বেশি হতে পারে। তাহলে এই আইন পেশাটা ওভারঅল সবার জন্যই চ্যালেঞ্জিং, নারী পুরুষ সবার জন্য। এবং মেয়েদের ক্ষেত্রে যেটা হয় যে আফটার গ্র্যাজুয়েশন যেহেতু আসে, তখনই তাদের আসলে বিয়ে, সন্তান, এই ইস্যুসগুলো থাকে, যার ফলে আইন পেশা চালানোটা কঠিন হয়ে যায়। তবে আমি মনে করি যদি দৃঢ় মনোবল থাকে তাহলে অবশ্যই এখানে সফল হওয়া সম্ভব এবং অন্যান্য চাকরি বা পেশা থেকে অনেক বেশি সফল হওয়া সম্ভব। কিন্তু পরিশ্রমটা করতে হয়, লেগে থাকতে হয়। একটা ব্যক্তিগত প্রশ্নই করছি, আপনার স্বামী বিচারক, এই পার্সোনাল কানেকশন কি কখনো প্রফেশনাল পারসেপশনে ইম্প্যাক্ট ফেলে কিনা? আমি মনে করি না। উনি ওনার কর্মক্ষেত্রে আছেন, আমি আমার কর্মক্ষেত্রে আছি। এবং আমি প্রথমে কিন্তু ওনার স্ত্রী না, প্রথমে আমি এখানে আইনজীবী এবং পরবর্তীতে ওনার সাথে আমার বিয়ে হয়। তো এখানে আমি আমার এনরোলমেন্ট হয় 2012 সালে এবং হাইকোর্টে পারমিশন হয় 2015 সালে এবং আমার বিবাহিত জীবন শুরু 2018 সালে। তাহলে আমি কিন্তু ওনার স্ত্রী পরে, প্রথমে আমি আইনজীবী এবং সেটা আমি আমার আইন পেশায় আছি, উনি ওনার পেশায় আছে। এবং পেশার ক্ষেত্রে নিশ্চয়ই সেটি আলাদা। আপনি এই যে এতগুলো রাইটস বেসড ব্যাটল লড়াই করলেন, আপনার কাছে মানে আজকের বাংলাদেশে আন্ডার প্রোটেক্টেড রাইটের ক্ষেত্রে মানে কোনটি মনে হয়, নারী, শিশু নাকি মত প্রকাশের স্বাধীনতা? আমার কাছে তিনটাই মনে হয়। তিনটাই কি কারণে যদি একটু ব্যাখ্যা করেন? নারীদের সাথে সহিংসতা সেটা সবসময়ই হয়ে আসছিল, আর শিশুদের সাথে সহিংসতাও কিন্তু এটা আজকে নতুন কিছু না। এই নারী এবং শিশুদের সাথে সহিংসতা হয় বলেই নারী শিশু নির্যাতন দমন আইনগুলোকে স্পেশাল ল হিসেবে ইনেক্টেড করেছে সরকার, নাহলে কিন্তু করতে হতো না। এবং আলাদা করে নারী শিশু ট্রাইব্যুনাল এবং 2025-এ এসে শিশুদের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করতে হয়েছে। তাহলে এই যে আলাদা করে এই আইনগুলির প্রয়োজনীয়তা হয়েছে, তাদের প্রতি সহিংসতা হয় বলেই প্রয়োজন হয়েছে। আর মত প্রকাশের স্বাধীনতা, এটা আসলে যখন যে গভর্নমেন্ট থাকে সেই গভর্নমেন্টই তখন চান না মত প্রকাশের স্বাধীনতা, পরবর্তীতে তারা যখন গভর্নমেন্টে থাকেন না তখন আবার বলেন যে আমাদের মত প্রকাশের স্বাধীনতা নাই। তাহলে যখন যেই গভর্নমেন্ট থাকেন, যেই দল ক্ষমতায় থাকেন, তখন তারা মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে, তবে এই যে যেমন একটা পজিটিভ স্টেপ যে আমাদের যে সাইবার সুরক্ষা আইন, এখানে কিন্তু আগে ছিল যে হরদম মানহানির মামলাগুলো হতো সাইবারের, এবং বেশিরভাগ হতো জার্নালিস্টদের বিরুদ্ধে। এবং এই জার্নালিস্টদের দেখা গেছে যে, এবং সবাই না, যেখানে যার প্রভাবশালী কোনো এমপি অথবা প্রভাবশালী কোনো চেয়ারম্যান, সে তার মতো করে মামলা দিয়ে দিচ্ছে, পুলিশ মামলা নিচ্ছে, পুলিশ শুধুমাত্র প্রভাবশালীদের মামলা নিয়ে নিচ্ছে এবং নিয়ে ওই মামলায় তদন্ত কি হলো অন্য কিছু দরকার নাই, সাথে সাথে আগে অ্যারেস্ট করে তাকে আগে জেলে দাও, তারপরে তদন্তের বিষয় পরে দেখা যাবে। অর্থাৎ পরে যদি তিনি বেকসুর খালাসও পান, মাঝখানে ওনাকে জেল খাটানো হলো।
তো অবশ্যই তিনটা বিষয়ই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং। আমরা একদমই আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। একদম প্রথমে এই প্রশ্নটি করেছিলাম, কিন্তু আমরা এটি হয়তো কোনো কারণে হয়নি আলোচনা। আপনি যে টানা 3বার আন্তর্জাতিক মুট কোর্টে বিচারক হিসেবে ছিলেন, এটি আসলে কি? মানে জনগণ তো আসলে মুট কোর্ট বলতে বুঝবে না, এটি আসলে কি হয় সেখানে? এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, আইসিসি। তারা আয়োজন করে মুট কোর্টের। এটা মূলত যারা ল স্টুডেন্ট থাকে সারা বিশ্বে, তারা এই প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করে। ল স্টুডেন্ট বা গ্র্যাজুয়েট যারা থাকে তারা টিম করে। বাংলাদেশ এখনও পর্যন্ত ফাইনাল বা সেমিফাইনাল এগুলোতে যেতে পারেনি, তবে আমি এক্সপেক্ট করি যে বাংলাদেশ সামনে যাবে। সেই যে প্রতিযোগিতাগুলো থাকে সেগুলো নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হয়, এটার যে ফাইনাল রাউন্ডগুলো। এর আগে তারা বিভিন্ন দেশের মধ্যে কন্টেস্ট করে করে বাছাই করে 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 যারা ওই ইয়ার দিকে থাকে তাদেরকে নেদারল্যান্ডসে যেতে হয়। নেদারল্যান্ডসের হেগে এই প্রতিযোগিতাটা অনুষ্ঠিত হয় আইসিসির মাধ্যমে। আইসিসি এটাকে আয়োজন করে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। সেটাতে আমাকে 3বার বিচারক হিসেবে তারা মনোনীত করে এবং আমি নেদারল্যান্ডসে গিয়েছিলাম এবং এটাতে অংশগ্রহণ করেছিলাম। এটা তো সারা পৃথিবী থেকে নিশ্চয়ই সবাই অংশগ্রহণ করে। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ছোট ছোট কয়েকটি প্রশ্নের উত্তর নিতে চাই এবং এক কথাই, বিচার ব্যবস্থা স্বাধীন না চাপে? চাপে। জনস্বার্থ মামলা কার্যকর নাকি প্রতীকী? কার্যকর। কার্যকর। নারী অধিকার অগ্রগতি না সংগ্রাম? সংগ্রাম। শিশুর অধিকার সুরক্ষিত না অবহেলিত? সুরক্ষা দেওয়ার চেষ্টা চলছে, কিন্তু অনেকাংশেই অসুরক্ষিত। এটা এক কথা দিতে পারছি না। মত প্রকাশ স্বাধীন না ঝুঁকিপূর্ণ? ঝুঁকিপূর্ণ। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যেহেতু বিশ্বকাপ ফুটবল চলছে, আমরা অনেক সিরিয়াস বিষয় নিয়ে কথা বলেছি, একটু ফান করতে চাই। আপনি কোন দলের সাপোর্টার? আমি আসলে কোনো দলেরই সাপোর্টার না। আচ্ছা। সব দলই আমাকে এই জন্য। এটা কি মানে কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিলেন না, নাকি মানে বাঁচার জন্য, যাতে বাসায় কোনো চাপ আছে কিনা? না না, আমি আসলে ফুটবল দেখা হয় না, ফুটবল খেলা তেমন একটা দেখা হয় না, এই জন্য আসলে কোনো দলের সাপোর্টার এরকম না। তবে আমার ছেলেটা সেদিন, মানে ওর বয়স 7 ইয়ার্স, সে বারান্দা থেকে আরেকজনকে বলছে তুমি কোন দলের সাপোর্টার। আচ্ছা। তখন অপর পক্ষ থেকে বলতেছে যে তুমি কোন দলের সাপোর্টার, তখন সে বলতেছে আমি ব্রাজিল সাপোর্ট করি। আচ্ছা। তো আমি তো শুনে খুবই অবাক হলাম, কেননা বাসায় খেলাও দেখা হয় না, কেউ খেলা নিয়ে কিছু বলেও না। সে হয়তো স্কুল থেকে বা মানে অর্থাৎ বাচ্চাদেরও কিন্তু এটা নিয়ে খুব আগ্রহ, উৎসাহ আছে। তার মানে বাচ্চারা আসলে স্বাধীনভাবে বড় হচ্ছে, সে তার মতো নিজের দল বেছে নেওয়ার সুযোগ পেয়েছে। বিশ্বকাপ উন্মাদনা চলছে, আপনার নিশ্চয়ই কাজের উন্মাদনাও চলতে থাকবে। পরবর্তীতে আমরা হয়তো আবার জনস্বার্থে কোনো রিট দেখতে পাবো, এবং আপনি জনস্বার্থেই কাজ করুন। আপনি ভালো থাকুন এবং আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। প্রতি বৃহস্পতিবার রাত 11:35 দ্য হট সিট নিয়ে আমরা হাজির হই দীপ্ত টেলিভিশনের পর্দায়। আগামী পর্বে হয়তো আবার অন্য কোনো অতিথিকে নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা। শুভরাত্রি।